ফার্স্ট পেপারের যেই প্রশ্নগুলি আসে অর্থাৎ সিন প্যাসেজ থেকে যে তোমাদের প্রশ্নগুলি, এই সিন প্যাসেজের প্রশ্নগুলি যদি তোমরা হুবহু বইয়ের লাইন উঠে দাও, প্যাসেজ থেকে লাইন উঠে দাও, তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বার পাইবো না, বুঝছো না? কারণ এটার কিন্তু এক একটা, এটার নাম হচ্ছে ফ্রি কোশ্চেন, এটার আরেকটা নাম হচ্ছে ফ্রি কোশ্চেন। কেন ফ্রি কোশ্চেন বলা হয়? কারণ এটার প্রশ্নের উত্তর তোমার নিজের মতো করে লিখবা, কিন্তু উত্তরের যে অংশটা, এটা কোথায় থেকে লিখবা? প্যাসেজ থেকে। এটা কোথায় থেকে লিখবা? প্যাসেজ থেকে। কিন্তু উত্তরের যে লাইনটা লিখবা, এটা তুমি সুন্দর করে সাজায় লিখবা। যদি তুমি সুন্দর করে সাজায় না লেখো, তাহলে কিন্তু পুরো নাম্বার পাইবে না। কারণ এটা তোমার ফার্স্ট পেপারে কিন্তু প্রত্যেকটা প্যাসেজের মধ্যেই তোমার এই প্রশ্ন থাকে। পরীক্ষাতে 5টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে, 5টা প্রশ্নের মধ্যে নাম্বার হচ্ছে তোমার 10। এখন কিভাবে তুমি উত্তর লিখবা দেখো। যেমন প্রথম আমি এই যে ক্লাস 7-এ যে ফারাবির যে এই প্যাসেজটা পড়ে দিচ্ছি। এখন এটা দেখো অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে তুমি কিভাবে উত্তর লিখবা? তো অক্সিলারি ভার্বের দিয়ে প্রশ্ন থাকলে তুমি ইয়েস অথবা নো দিয়ে তুমি প্রশ্ন শুরু করবা। যেমন ইয়েস অথবা নো দিয়ে প্রশ্ন থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। হ্যাঁ, এখন যেমন ডিড ফারাবি, দেখো এখানে আছে কি যে ডিড ফারাবি গেট এনি প্রাইস, এই প্যাসেজের মধ্যে কিন্তু এই লাইনটা আছে। এই দেখো প্যাসেজের মধ্যে দেখো, এই যে একবার শেষের দিকে দেখো, এই যে ডিড ইউ গেট এনি প্রাইস ফারাবি। ফারাবি কি করতেছে? প্রশ্ন করতেছে তার বন্ধু ফ্লোরা। ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইস আই হ্যাভ গট 2 প্রাইজেস। এখন তুমি যদি ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইস এভাবে তো আর লিখতে পারবা না, ঠিক না? তো আমি তোমার যে পড়াতেছি ঠিক এভাবে তোমরা প্রশ্ন উত্তর দিবা। যেমন কিভাবে উত্তর দিবা? যেমন ডিড ফারাবি গেট এনি প্রাইস, তাহলে ফারাবি কিন্তু 2টা প্রাইজ পাইছে। তো এটা কি ইয়েস হবে না নো হবে? ইয়েস। তাহলে তুমি ইয়েস দাও। ইয়েস লেখা কমা, অর্থাৎ মূলত মূল কথা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দিয়ে ডু, ডাজ, ডিড, ক্যান আছে না এগুলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হইলে তুমি প্রশ্ন উত্তর লিখবা কি দিয়ে? ইয়েস অথবা নো দিয়ে। তাহলে ইয়েস, তাহলে প্রথমে প্রশ্ন থেকে আমি বলছি কি সাবজেক্ট, তাহলে ফারাবি। এখন এই যে গেট কি গেট থাকবে না গট হবে? গট, কারণ এখানে কি আছে? ডিড মানে এখানে পাস্ট ইনডিফিনিট বলতেছে, তাহলে গট এনি প্রাইস। ইয়েস, ফারাবি গট 2 প্রাইজেস, অর্থাৎ ফারাবি কয়টা প্রাইজ পেয়েছে? 2টা প্রাইজ পেয়েছে। এই দেখো আই হ্যাভ গট 2 প্রাইজেস, তাহলে সে কয়টা প্রাইজ পেয়েছে? 2টা প্রাইজ পেয়েছে। তাহলে তখন এখন তুমি উত্তর কিভাবে লিখছো? তাইলে আমি আবার বলি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইয়েস অথবা নো দিয়ে প্রশ্ন উত্তর দিবা। ওকে, দিয়ে পরে সাবজেক্ট, পরে ভার্ব, পরে বাকি অংশ। এখন এখানে কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহারটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে ডু, ডাজ, ডিড। এখন তুমি পুরো প্রশ্ন লেখলা, কিন্তু প্রশ্নের মধ্যে ভার্ব কি করলা? ভুল করলা, মেইন ভার্বটা ভুল করলা, তাহলে কিন্তু তুমি নাম্বার পাইবে না। অর্থাৎ তোমার ভার্বটা কি করতে হবে? সঠিকভাবে লিখতে হবে। সঠিকভাবে ভার্ব লেখার নিয়ম কি? যেমন মনে করো যে, যেমন when does রিনা go, ধরো এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আবার when do they go, আবার আরেকটা প্রশ্ন দেখো, when did রিনা go, আবার ধরো আরেকটা প্রশ্ন, when will রিনা go। আচ্ছা, এটা থেকে তোমাদের আমি অক্সিলারি ভার্বের ব্যবহারটা দেখাচ্ছি, অর্থাৎ অক্সিলারি ভার্ব কোনটা কিরকম থাকলে তুমি মেইন ভার্ব তুমি কি করবা, মেইন ভার্বে কি পরিবর্তন হবে দেখো। যেমন when does রিনা go, এই দেখতেছ, এইটু দেখো when does রিনা go, তাইলে তো আমরা তো জানি যে প্রশ্ন থেকে আমরা সাবজেক্ট দিব, তাহলে সাবজেক্ট দিলে এখানে কি হবে? রিনা। তাইলে এই যে ডাস কি থাকবে না উঠে যাবে? প্রশ্ন উত্তর লেখার সময় ডাস কিন্তু উঠে যাবে না, ডাস এটা বসবে কি? গোস। ডাস উঠে হবে কি? গোস। অর্থাৎ তোমার ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ডাস থাকে, ডাস থাকলে সাবজেক্ট দেওয়ার পরে মূল ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হবে, ঠিক আছে? আবার হোয়েন ডু দে, যখন ডু থাকবে তখন কি সাবজেক্ট বসিয়ে তুমি কি করবা? দে গো, দে গো, অর্থাৎ এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেটা আছে ভার্ব এটাই থাকবে, ঠিক আছে? তারপরে হোয়েন ডিড রিনা গো, হোয়েন ডিড রিনা গো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু রিনা ওয়েন্ট, কি বলবে? রিনা ওয়েন্ট। কেন? কারণ ডিড থাকলে ডিড উঠে ভার্বের টু হবে, ডিড থাকলে ডিড উঠে কি হবে? ভার্বের টু হবে। আর যখন ডাজ থাকবে ডাজ উঠে মূল ভার্বের সাথে কি বলবে? এস বাই এস বলবে। আর যত অক্সিলারি ভার্ব আছে যেটা আছে তাই হবে। যেমন রিনা উইল গো,
দিয়া তুমি উত্তর লিখবা, ঠিক আছে? উত্তরের লাইন লিখবা, বুঝতে পারছো? ঠিক হইছে বিষয়। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ডাস থাকে, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ডাস থাকে, ডাস থাকলে সাবজেক্ট বসিয়ে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। ডাস কি থাকবে না উঠে যাবে? ডাস কিন্তু উঠে যাবে। তারপরে অন্যান্য যদি জো থাকে, যেটা সাবজেক্ট আছে যেটা ভার্ব আছে, এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি তোমার ডিড থাকে তাহলে সাবজেক্ট বসিয়ে ভার্বের টু হবে। কি হবে? ভার্বের টু হবে। আর যত অন্যান্য অক্সিলারি ভার্ব যাই আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, যাই আছে সাবজেক্ট দিয়া পরে যে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব দিবা, তারপরে মেইন ভার্ব যেটা সেটা দিবা, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের মূল বিষয় হচ্ছে দুইটা, একটা হলো ডাস আর একটা হচ্ছে কি ডিড। অর্থাৎ ডাস থাকলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। আর ডিড থাকলে এই ডিড উঠে ভার্বের টু হবে। মনে থাকবো নাকি? ঠিক আছে, মনে থাকবে না? আচ্ছা, এবার দেখো, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা কি? হো দিয়ে প্রশ্ন থাকলে কিভাবে তুমি উত্তর লিখবো? হো দিয়ে প্রশ্ন থাকলে, অর্থাৎ হো দিয়ে প্রশ্ন থাকলে উত্তর লেখার নিয়ম হচ্ছে হো উঠে প্যাসেজ থেকে ব্যক্তির নাম প্লাস প্রশ্নের বাকি অংশ। আর যখন তোমার হো দিয়ে প্রশ্ন থাকবে অবশ্যই অবশ্যই প্যাসেজের মধ্যে কি ব্যক্তির নামটা দেওয়া আছে। যেমন হো ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন, ফাংশনের মধ্যে কে কে উপস্থিত ছিল, কারা ছিল? হো ওয়ার। তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ওয়ার দিছি। ওয়ার মানে কি? একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি হো ওয়াজ হইতো তাহলে হয়তো বা একজনকে বোঝাইতো, কিন্তু ওয়ার যেহেতু বুঝাইছে তাহলে অনেকজন। তাহলে দেখো অবশ্যই প্যাসেজের মধ্যে উত্তর দেওয়া আছে। দেখো কে কে এটার মধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। যেমন স্টুডেন্ট ছিল, টিচার ছিল, তারপরে আর কারা কারা ছিল? চিফ গেস্ট ছিল। তাহলে দ্য স্টুডেন্টস the teachers were Bhartiya present in the function. এখন যদি প্রশ্ন হইতো হো ইজ ফারাবিস বেস্ট ফ্রেন্ড, তাহলে ফ্লোরা হো ইজ ফারাবিস বেস্ট ফ্রেন্ড। যদি সহজ সহজ একটা প্রশ্ন আছে হো ইজ ফারাবিস বেস্ট ফ্রেন্ড, তাহলে শুধু হোর জায়গায় কি দিয়ে দিবা? ফ্লোরা দিয়া প্রশ্নের বাকি অংশ। ঠিক আছে।